بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এরশাদ হচ্ছে তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে হে মুমিনগণ আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে আর তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বসো যিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসকারী জান্নাতে উত্তম বাসগৃহ এটা মহা সাফল্য এবং আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় মুমিনদেরকে সুসংবাদ দান করুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমাদের আব্দুল্লাহ নাসারের কাছ থেকে যে জোয়ারদার স্যারও যুক্ত হয়েছেন তারা আপনি একটু অনুষ্ঠান চালান। আসসালামু আলাইকুম স্যার আমরা একটু পরে শুরু আপনি যারা আছেন যখন যেটা ভালো হয় সেটাই করবেন ইনশাআল্লাহ আমাদের নেসা স্যার যুক্ত হয়েছেন মাশাআল্লাহ এই কয়েকদিন একটা নতুন লিঙ্কে ক্লাস হবে স্যার আমার মনে হয় গ্রুপে অন্যজন অন্য কোনো লিঙ্ক শেয়ার না করাটাই ভালো তাহলে মানে বিভ্রান্ত করতে পারে প্লিজ হয়তো সপ্তাহখানিক বা 8-10 দিন নতুন লিঙ্কে ক্লাস হবে নতুন লিঙ্ক বলতে সাগর সাহেব যে লিঙ্কটা দিচ্ছেন হ্যাঁ সাকির স্যার যে লিঙ্কটা দিচ্ছেন ওকে স্যার
সবসময় কি হয়, একটা ফর্মুলা হচ্ছে স্যার, আমাদের আব্দুল হান্নান স্যার অবশ্যই আরো ভালো জানে আমার থেকে। ফর্মুলাটা হচ্ছে নেক্সট ম্যান বা দ্বিতীয় ব্যক্তি তৈরি করতে হয় সবসময়, জি তৈরি জি জি, থাকতে হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। ফর্মুলা ফর্মুলা সকালে ক্লাসে একজন লিঙ্ক দিতে পারলো না, আরেকজন লিঙ্ক দিতে, আমাদের সাগর স্যার এখন লিঙ্ক দিতে পারবে বা লিঙ্ক দেবেন, পারবে তুমি অবশ্যই, সবাই পারবে। তারপরে একদম তৈরি থাকলে কি হয়, সহজ হয়। তো আমি নেই, কোনো সুবিধা অসুবিধা থাকতেই পারে মানুষের, আহ সুবিধা অসুবিধা, কাজ কাম, ব্যস্ততা, সুস্থতা অসুস্থতা, তো সেই ক্ষেত্রে আরেকজন লিঙ্ক দিলে সে ক্লাস চালিয়ে নিয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। আমার আমি মনে হয় এটা ভালো জিনিস একটা, আমি মনে করি। অবশ্যই অবশ্যই আর অবশ্যই। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গত 10 মাস 11 মাস ধরে লিঙ্ক দিচ্ছি, চেষ্টা করছি টাইমলি লিঙ্কটা দেওয়ার জন্য। হয়তো হয়তো 2-4 দিন ছাড়া আমি কিন্তু টাইমলি লিঙ্কটা দিয়েছি। এই একজন ব্যক্তির পক্ষে ডেইলি টাইমলি লিঙ্ক দেওয়া কিন্তু টাফ, ভেরি টাফ, ভেরি টাফ। অন্যান্য কাজে হ্যাম্পার হয়, মানুষের পরিবার পরিবার সংসার আছে কিন্তু, তারপরে মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। এই জন্য আমার মনে হয় এখানে যারাই আছেন সবাই লিঙ্ক দেওয়ার যোগ্যতা রাখেন, আমাদের সবারই কম বেশি এটা অংশগ্রহণ করা উচিত। আর গ্রুপে আপনার অবদান অনস্বীকার্য, তারপরেও আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্য তো থাকতেই পারে কিছু, সেই জন্য আপনার প্রস্তাব গ্রুপে সবাই মেনে নেবেন ইনশাআল্লাহ, এবং গ্রুপের সবাই আপনার প্রত্যাশী। আপনি যেখানে তবে আপনি নিবেদিত প্রাণ এই গ্রুপের প্রতি তা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে। সুতরাং আপনার সুবিধা অসুবিধা নিয়েই আমরা আছি, বাকি আল্লাহ ভরসা। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, এবং আপনি যখন সুবিধা থাকবেন তখন আমরা তো আপনার লিঙ্কেই থাকবো ইনশাআল্লাহ। জি স্যার। এর মধ্যে আমরা সবাই তৈরি হই, এটাই আসল কথা। শুধু সেনাপতি একাই যুদ্ধ করবে না, সৈন্যবাহিনীরাও যুদ্ধ করে দিতে আছে। Thank you, sir. আলহামদুলিল্লাহ স্যার। মেজবাউদ্দিন স্যার, বাবা ভালো দেখেন আছেন? স্যার, আহ, মেজবা স্যারের সময় নষ্ট করছি। জি আমরা তো প্রতিদিন 10টা থেকে মানে 10টা 10 থেকে শুরু করি। মেজবা স্যারের সময় নষ্ট করছি, দেখেন স্যার, এই মেজবা স্যার, জি স্যার, স্যার 10টা 10 থেকে শুরু করি তো, জি স্যার, এটা কোনো সমস্যা নাই। এই মেজবা স্যার, জি স্যার। হ্যাঁ, এসে যখন কনফিডেন্স পাবে যে না, স্যার আমরা একটু আস্তে শুনছি স্যার আপনার কথা। বলছি যে এটাই হচ্ছে জি আমাদের জি। সার্থকতা, যে এক পেশেন্ট যখন আসবে, সে যখন আপনার উপর কনফিডেন্স থাকবে, তার কনফিডেন্স রাখবে যে না, আমি এনার থেকে চিকিৎসা নিতে পারি, উনি কিছু জানেন, এটাই হলো আমাদের মানে ওই পড়াশোনার সার্থকতাটা হলো এখানে আর কি, শেখার সার্থকতাটা হলো এখানে, যে না, ওনার প্রতি আমার আস্থা আছে, পেশেন্টের এই যে আমাদের প্রতি যে আস্থাটা গ্রো করলো, এটাই হলো আমাদের এই পড়ার সফলতা। Thank you, স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার, ঠিক আছে। স্যার তাহলে শুরু করা যায় স্যার, মনে হয় 10টা বেজে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা জানি, সত্যি কথা বলতে কি, এরকম গ্রুপ বাংলাদেশে খুব কমই আছে। বাংলাদেশে নাই, যে অন্তত মিট বা অ্যাপের জগতে, যে যেখানে হাই প্রোফাইল ব্যক্তিগণ ক্লাস থাকেন, এবং ক্লাসের মান অবশ্যই উন্নত মানের। এবং অনেক গ্রুপ আছে শুধু, দেখা যাচ্ছে আমি কারো ইয়ে করতেছি না, আমি জাস্ট সবগুলো সবাই ভালো কাজ করতেছে হোমিওপ্যাথির পক্ষে, আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত। কিন্তু আমাদের মতো এরকম প্রেজেন্টেশন গ্রুপ, প্রেজেন্টেশন দেওয়া হয়, টোটাল সিস্টেমটা দেখানো হয়, এটা কিন্তু খুব কমই আছে। তো এই জন্য আমরা মেজবা স্যারদের কাছে কৃতজ্ঞ। স্যার প্লিজ শুরু করতে পারেন। স্যার দেখা যাচ্ছে।
আসসালামু আলাইকুম, মেজবা স্যার কেমন আছেন? একটা খবর নেওয়া হয়নি স্যারের মামার অবস্থাটা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার গোলাম রব্বানী স্যার, জি স্যার। আপনার ওষুধ কি এসেছে? হ্যাঁ, ওষুধ আসছে, এখন তো গুছাইতে পারি না, গুছাই নিচ্ছি। ওই হিসেব করে জি স্যার, এই যে এই যে দেরিতে অর্ডার সাপ্লাই দিচ্ছেন, এর জন্য প্রত্যেক ফাইলে হ্যাঁ 10 টাকা করে কম নেবেন। আমার সাথেও কথা হয়েছে স্যারের সাথে। আর 120টা অর্ডার আছে, 120টা ইনটেক। আচ্ছা স্যার, বলতে একটু অপেক্ষা করেন, গুছাই নেই। আমি রেডি করতেছি, আচ্ছা। তুলে দিয়ে দেবো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যা ইয়াং বলছেন ম্যান কেমন আছেন? ইয়াং ম্যান এখন আস্তে আস্তে নিচে দিকে যাইতেছে। কি মেজরে কি চলে আসছে নাকি? জি স্যার, চলে এসছে স্যার। হ্যালো, না মানে কি শুরু করছে? লেট হবে। না, উনি তো প্রেজেন্টেশন দিচ্ছেন স্যার, আপনি বলেন স্যার, আমরা শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই নিয়ে একদিন, এর নাম শোবিস, শোবিস বিভিন্ন ধরনের ফ্রুটস টুটস এগুলো যেগুলো আছে এগুলো বিক্রি করে। তো আমি বোধ খুব সময় স্ট্রবেরি কিনতে গেছি, ওনের লেখা আছে আপনার লেখা আছে 299, এমনি বিক্রি করে 499, অনেক সব সেল দেয়। কিনছি তো ওই কম্পিউটারে আগের ইয়ে রয়ে গেছে, 49 না 39 লেখা আছে। তো আমি বললাম যে ওখানে তো লেখা আছে এত। ও চেক করে এসে বলে সরি। বলি হ্যাঁ, দেখলাম জিরো লিখে রাখছে, আমার কাছে টাকা নিয়ে ব্যাপার কি করে, এটা আমাদের কোম্পানি পলিসি, দিস ইজ আওয়ার মিস্টেক। হ্যাঁ, এটা গেল। কালকে আবার সেম থিং, কলা ওজন দিছে দেখলাম। আমি বললাম যে এই ওই সেম অনেক সময় হচ্ছে কি প্রাইস চেঞ্জ করে, কিন্তু সফটওয়্যারে, কম্পিউটার সফটওয়্যার অনেক সময় হয়তো লেট হয়। সেম কাহিনী করছে। তো বললো যে আমি কি, তুমি তুমি কলার দাম এত কম রাখলে কেন? কোনো সময় ডোন্ট ওয়ারি, সমস্যা নাই, কলার দাম কম আছে। এখন রব্বানি বাইরে ইনজেকশন দিতে হবে, যে লেট যেহেতু করছে অ্যাটলিস্ট 50% ডিসকাউন্ট করা উচিত। একমত একমত। না যদি না করে মানে করেন, আমি ঢাকা আইসা আগুন হ্যাঁ, ঢাকা আইসা পারলে বাংলাদেশের ড্রাগ আর কাস্টমস সোজা করেন পারলে, তারপরে দেখবেন কতক্ষণ করতে পারেন। কিন্তু ছেলেরা তো কাস্টমার বলবেন যে সরি আমাদের লেট হচ্ছে, আমাদের এয়ারপোর্টে আসতে আরো 2 মাস লাগবে, 1 মাস লাগবে, আগে থেকে বলে রাখবেন। ওনারা তো আবার কাস্টমার, ওনারা তো আবার পেশেন্ট আছে, তাদেরকে ওষুধ দিতে হয়। আগে 9 তারিখে চিঠি জমা দিছি, সেই চিঠি পরের মাসের 9 তারিখে, তাহলে কেমনি করবো? যাক, কি আর করবেন, সিচুয়েশন। ঠিক আছে, ওনারা আজকের মতো মাফ করে দেন, কিছু করার নেই। বুঝতে পারছি। জি স্যার, মেজবা স্যার প্লিজ। আর শুনতে পাচ্ছেন স্যার? রাত শুরু হয়ে গেছে, গল্প শুরু হয়ে গেছে। স্যার আপনাকে শুনতে জি স্যার, আলহামদুলিল্লাহ শুনি স্যার।
আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি না কিছু স্যার। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার, কিছু শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে এখন। এখন শোনা যায়। জি স্যার, আচ্ছা। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা ব্রেইনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে ফোর ব্রেইন, একটা হচ্ছে মিড ব্রেইন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেইন। হ্যাঁ, ফোর ব্রেইনের আরেকটা নাম হচ্ছে প্রোজেনসেফালন। হ্যাঁ, মিড ব্রেইনের আরেকটা নাম হচ্ছে মেজেনসেফালন এবং হাইন্ড ব্রেইনের আরেকটা নাম হচ্ছে রম্বেনসেফালন। টোটাল ব্রেইনটার নাম হচ্ছে এনসেফালনটা হচ্ছে মেডিকেল টার্ম, আর ব্রেইনটা তো হচ্ছে নর্মাল আমরা ইংরেজিতে মস্তিষ্কটাকে ব্রেইন বলি সেটাকে। হ্যাঁ, কিন্তু মেডিকেল টার্ম হচ্ছে এনসেফালন। হ্যাঁ, দেখবেন অনেক সময় এমআরআই রিপোর্টে বা সিটি স্ক্যানের রিপোর্টে একটা ডিজিজের নাম আসে যে এনকেফালাইটিস। এনকেফালাইটিস মানে কি ব্রেইনের ইনফ্লামেশন যেটা সেটা, কারণ এনসেফালনটা হচ্ছে ব্রেইনের আরেকটা নাম, মেডিকেল টার্ম হচ্ছে এনকেফালন। এই সেখান থেকে আসছে এনকেফালাইটিস বা ব্রেইনের ইনফ্লামেশন। তাহলে এই এনসেফালনটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোজেনসেফালন, একটা হচ্ছে মেজেনসেফালন, আর একটা হচ্ছে রম্বেনসেফালন। প্রোজেনসেফালনের আরেকটা নাম হচ্ছে ফোর ব্রেইন, মেজেনসেফালনের আরেকটা নাম হচ্ছে মিড ব্রেইন, এবং রম্বেনসেফালনের আরেকটা নাম হচ্ছে হাইন্ড ব্রেইন। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোজেনসেফালন বা ফোর ব্রেইনটা নিয়ে। এখন এই ফোর ব্রেইনটা কি জিনিস? ফোর ব্রেইন ইজ বাই ফার দ্য লার্জেস্ট ব্রেইন ডিভিশন। আমরা তো ব্রেইনটাকে তিনটা ভাগে ভাগ করেছি, তার মধ্যে সবচেয়ে বড় যে অংশটা সেই অংশটার নাম হচ্ছে ফোর ব্রেইন, হ্যাঁ, বা প্রোজেনসেফালন। এই প্রোজেনসেফালনের একটা অংশের নাম হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম শব্দটা হচ্ছে সেরিব্রাম। চিত্রের মধ্যে দেখেন নিচের যে চিত্রটা আছে, নিচের চিত্রটার মধ্যে একটা শব্দ আছে সেরিবেলাম। দেখেন নিচের দিকে আমার কার্সরটা যেখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই নিচে একটু কিছুটা অ্যাশ কালারের একটা চিত্র অংশ, হ্যাঁ, এটা হচ্ছে সেরিবেলাম। এটা কিন্তু সেরিবেলাম। আর আমার ফোর ব্রেইনের যে অংশটা সেটার নাম হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম। হ্যাঁ, দুটো উচ্চারণ ভিন্ন এবং লোকেশনটাও ভিন্ন। সেরিব্রাম কোনটা? দেখেন এই চিত্রটার মধ্যে একটা জিনিস আছে, দেখেন টেলেনসেফালন আছে এবং ডায়েনসেফালন আছে। এই টেলেনসেফালন এবং ডায়েনসেফালন, এই যে টেলেনসেফালন অংশটা হচ্ছে মূলত আমার সেরিব্রামটা। এই সেরিব্রামটার আরেকটা নাম হচ্ছে আমার টেলেনসেফালন। তাহলে ফোর ব্রেইনের যে অংশটা, ইট ইনক্লুডস সেরিব্রাম হুইচ অ্যাকাউন্টস ফর অ্যাবাউট 2/3 অফ দ্য ব্রেইন মাস এন্ড কভার মোস্ট অফ আদার ব্রেইনস। আমরা বলেছিলাম যে এই যে টোটাল ব্রেইনটা, যে বাকি যে দুইটা অংশ আছে, মিড ব্রেইন আছে এবং হাইন্ড ব্রেইন আছে, মিড ব্রেইন এবং হাইন্ড ব্রেইনের উপরে, হ্যাঁ, কাভারিং হিসেবে কাজ করে আমার এই সেরিব্রামটা। হ্যাঁ, এবং টোটাল মস্তিষ্কের 3/2 হচ্ছে আমার এই সেরিব্রামটা। পুরো মস্তিষ্ক 3/2 হচ্ছে আমার সেরিব্রামটা। এই সেরিব্রামটা থাকে সবার উপরে, এবং এটা বাকি যে দুটো অংশ আছে, হ্যাঁ, আমার মিড ব্রেন আছে, হাইন্ড ব্রেন আছে, সেটার কাভারিং করে থাকে, সেটার উপরে
ঢাকনার মতো কাজ করে। উপরের অংশটা, জাস্ট ব্রেইনের উপরের অংশটার নাম হচ্ছে আমার সেরিব্রাম। The forebrain consists of two subdivisions called telencephalon এবং diencephalon. এই যে forebrainটা আছে, হ্যাঁ, forebrain-এর দুটো অংশ, একটা হচ্ছে telencephalon, দেখেন উপরের দিকে গ্রে কালারের যে অংশটা আছে, এই গ্রে কালার পুরোটাই হচ্ছে আমার telencephalon, আর ভিতরেই যে telencephalon-এর মাঝখানে দেখেন যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে আমার diencephalon। এই চিত্র দিয়ে দেখাই দিচ্ছি, হ্যাঁ, একটু কিছুটা ম্যাজেন্ডা কালারের যে অংশটা আছে, এটার নাম হচ্ছে, এই পুরো অংশটার নাম হচ্ছে আমার ডায়ানসেফালন। তাহলে আমরা যেটা পেলাম যে ফোর ব্রেনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়ানসেফালন। টেলেনসেফালনটা থাকে একদম বাইরের দিকে, আর ডায়ানসেফালনটা থাকে ঠিক টেলেনসেফালনের ভিতরে, ঠিক যেরকম নারিকেলের ভিতরে নারিকেলের শ্বাসটা থাকে, ঠিক ওই রকম মাঝখানে যে শ্বাসটা থাকে সেটা হচ্ছে আমার ডায়ানসেফালন, আর বাইরে যে নারিকেলের অংশটা থাকে সেটা হচ্ছে টেলেনসেফালন। Olfactory and optic cranial nerve arrow are found in the forebrain as well as the lateral and cerebral ventricle. হ্যাঁ, আমরা এর আগে ভেন্ট্রিকল গুলো পড়েছিলাম পার্ট 1 এর মধ্যে। সেরিব্রাল ভেন্ট্রিকল গুলো কি বলেছিলাম যে আমাদের ব্রেনের ভিতরে কতগুলো ক্যানেলের মতো আছে, খালের মতো কতগুলো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে এক ধরনের ফ্লুইড থাকে, যে সেটাকে বলা হচ্ছে সিএসএফ। এই যে সিএসএফ টা যে ফ্লো হয়, প্রবাহিত হয় খালের মতো ক্যানেলের মতো যে জায়গা, সেটাকে বলেছিলাম যে আমরা ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলটা প্লাস আমাদের যে ক্রেনিয়াল নার্ভ, আমরা শেষের দিকে ক্রেনিয়াল নার্ভ পড়বো। ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের ব্রেইন থেকে সরাসরি কতগুলো নার্ভ এসে ওপেন হয়ে আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে গিয়ে ইনসার্ট হয়েছে, হ্যাঁ, যেমন চোখ থেকে যেটা সরাসরি ব্রেইনের সঙ্গে চোখের সরাসরি যুক্ত, নাকের সাথে সরাসরি ব্রেইনের সাথে যুক্ত আছে, আমাদের জিহ্বার সাথে সরাসরি ব্রেইনের সাথে একটা নার্ভ দিয়ে রিলেশন আছে। শরীরের অন্যান্য জায়গার যে নার্ভগুলো, যেমন আমার হাতের মধ্যেও নার্ভ আছে, কিন্তু সেই নার্ভটা কিন্তু সরাসরি ব্রেইনের সাথে রিলেটেড না, সেই নার্ভটা গিয়ে উঠেছে আমার স্পাইনাল কর্ডের মধ্যে, হ্যাঁ, বা আমার পায়ের মধ্যে যে নার্ভ আছে সেটার সঙ্গে রিলেশনটা হচ্ছে স্পাইনাল কর্ডের, ব্রেইনের সঙ্গে রিলেশন নেই। কিন্তু ব্রেইনের সঙ্গে সরাসরি 12টা নার্ভ আছে, যে 12টা নার্ভ আমার সরাসরি ব্রেইনের সঙ্গে রিলেটেড। তার মধ্যে চোখ থেকে যে নার্ভটা গেল সেই নার্ভটার নাম হলো অপটিক নার্ভ। অপটিক শব্দের অর্থ হলো চোখ, হ্যাঁ, অপটিক নার্ভ। বা ঠিক একইভাবে আমার নাক থেকে যেটা গেল অলফ্যাক্টরি নার্ভ। হ্যাঁ, এরকম 12 জোড়া নার্ভ আছে, সামনের দিকে আমরা পড়বো। তার মধ্যে এই 2 জোড়া অপটিক এবং অলফ্যাক্টরি নার্ভ, হ্যাঁ, এই দুইটা নার্ভ ওপেন হয়েছে আমার ফোর ব্রেইন থেকে, বাকিগুলো হচ্ছে মিড ব্রেইন বা হাইন্ড ব্রেইন থেকে। হ্যাঁ, মিড ব্রেইন থেকে ম্যাক্সিমাম গুলাই চলে আসছে। তবে এই ক্রেনিয়াল নার্ভ যেটা আছে আমাদের ব্রেইনের সঙ্গে, ক্রেনিয়াম মানে হচ্ছে ব্রেইন আমাদের, হ্যাঁ, ক্রেনিয়াম মাথার খুলি, খুলির ভিতর দিয়ে যে নার্ভ গুলা চলে আসছে মাথার খুলির ভিতর দিয়ে, সেগুলোকে বলা হচ্ছে ক্রেনিয়াম নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভের মধ্যে দুইটা নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ এবং অপটিক নার্ভ, এই দুইটা ক্রেনিয়াল নার্ভ আমার সরাসরি আসছে কোত্থেকে? ফোর ব্রেইন থেকে। বাকি যে 10টা নার্ভ আছে সেটা হচ্ছে আমার মিড ব্রেইন থেকে এসেছে। প্লাস এই ফোর ব্রেইনের মধ্যে হচ্ছে আমার, যে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে ভেন্ট্রিকল গুলা, কতগুলো ক্যানেলের মতো আছে, 3টা ভেন্ট্রিকল আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল। হ্যাঁ, এই 3টা ভেন্ট্রিকল গুলা আর ফোর ব্রেইনের একটা অংশ। এখন আমরা বলেছিলাম যে ফোর ব্রেইনের পার্ট হচ্ছে প্রধানত দুইটা, একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়ানসেফালন, যেটা আমরা আগে চিত্রটার মধ্যে দেখেছি। হ্যাঁ, এই চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে টেলেনসেফালন, এই যে গ্রে কালারের যে অংশটা আছে সেটা হচ্ছে টেলেনসেফালন, আর ভিতরে যে অংশটা আছে কিছুটা ম্যাজেন্ডা কালারের রক্তিম, এটা হচ্ছে ডায়ানসেফালন। এই দুইটাই হচ্ছে আমার ফোর ব্রেইনের মেইনলি দুইটা পার্ট, দুইটা অংশ, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। এখন এই যে টেলেনসেফালন, এই টেলেনসেফালনের আরেকটা নাম হচ্ছে আমাদের সেরিব্রাম। এটা হচ্ছে সেরিব্রাম, এটার আরেকটা নাম হচ্ছে আমাদের টেলেনসেফালন। The word cerebrum comes from Latin cerebrum, এর অর্থ হচ্ছে ব্রেইন। হ্যাঁ, এই cerebrum শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আসছে, যার অর্থটা হচ্ছে ব্রেইন। The cerebrum also known as telencephalon, যেটা বলেছিলাম যে cerebrum-এর আরেকটা নাম হচ্ছে telencephalon, is the largest and most highly developed part of the brain, ব্রেইনের সবচেয়ে উন্নত অংশ এবং সবচেয়ে জটিল কাজগুলা নিয়ন্ত্রিত হয়, পরিচালনা করে এই টেলেনসেফালনের অংশটা। হাইলি ডেভেলপড একটা অংশ ব্রেইনের। পাশের যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা হচ্ছে ঠিক টেলেনসেফালনের একটা চিত্র বা সেরিব্রামের আরেকটা চিত্র। দেখেন অনেকগুলা ভাঁজ করা খাঁজ কাটা গর্তের মতো আছে। এর মধ্যে যে গর্তগুলা তৈরি হচ্ছে
হ্যাঁ, এই যে একটা ভাঁজের সাথে আর একটা ভাঁজ মাঝখানে যে গর্তের মতো তৈরি হচ্ছে, এই গর্তগুলাকে বলা হচ্ছে সালকাই। আর যে উঁচু অংশটা আছে, এই উঁচু অংশটাকে বলা হচ্ছে কনভলিউশনস। হ্যাঁ, উঁচু অংশটাকে বলা হচ্ছে কনভলিউশনস, আর এই যে মাঝখানে যে গর্তগুলো আছে, এই গর্তগুলাকে বলা হচ্ছে সালকাই। হ্যাঁ, এই ভাঁজের অংশটা এইভাবে হওয়ার কারণটা কি? এরকম ভাঁজ ভাঁজ হয়ে আছে কেন? এই ভাঁজ ভাঁজ হয়ে থাকার সুবিধাটা হলো যে আমার অল্প জায়গার মধ্যে অনেক বড় একটা, এখানে যদি ভাঁজ খুলে দিতাম তাহলে দেখা যেত কি ব্রেনটা অনেক বড় হয়ে গেছে, যেটা আমার এই মাথার খুলির মধ্যে ধরতো না। মাথার খুলির আয়তনের চাইতে আমার ব্রেনের আয়তনটা হচ্ছে অনেক বড়, যার কারণে পুরোটাকে ভাঁজ ভাঁজ করে এরকম ঢুকাই দেওয়া হয়েছে ব্রেনের মধ্যে, যার কারণে অল্প জায়গার মধ্যে অনেক বড় একটা ব্রেন আমার ঢুকে গেল। It encompasses about two-third of the brain, যেটা বলেছিলাম আমরা টেনসেফালামটা, and lies over structure of your brain। আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনের ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের এই টেলেনসেফালামটা। It occupies the anterior and middle cranial fossa। আমরা এর আগের ক্লাসটাতে মধ্যে আমরা ক্রেনিয়াল ফোসা মানে কি, ক্রেনিয়াল মানে কি, ক্রেনিয়াম মানে হচ্ছে আমাদের মাথার খুলিটা আছে, করোটি। হ্যাঁ, মাথার খুলি যেটার সঙ্গে ব্রেনটা লেগে থাকে। হ্যাঁ, এই যা লাইন লেগে থাকা ব্রেনের অংশটার নাম, খুলিটার অংশটার নাম হচ্ছে ক্রেনিয়াম। হ্যাঁ, এই ক্রেনিয়ামের মধ্যে এই যে গর্তটা আছে, এই গর্তটার সঙ্গে কিন্তু আমার এই সেরিব্রামটা লেগে থাকে ভিতরের দিকে। কনভলিউশনস, যেটা বলেছিলাম যে ইলিভেটেড যে অংশগুলো আছে, বাইরের দিকে যে বের হয়ে থাকা উঁচু উঁচু অংশটা দেখা যাচ্ছে, এই উঁচু অংশটার নাম হচ্ছে কনভলিউশনস। আর ভিতরে যে গর্তটা, এই গর্তটাকে বলা হচ্ছে সালকাই বা সালকাসও বলা হয়। এখন এই সেরিব্রামের বা টেলেনসেফালন যেটা বলেছিলাম, এটার লেয়ার কয়টা? হ্যাঁ, সেরিব্রামের লেয়ার হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। দ্যাট ইজ, আমি যখন আমার মাথার স্কিনটাকে খুলে ফেলবো, এরপরে আমি আমার মাথার যে হাড্ডিটা আছে, স্কালটাকে যখন আমি গোল করে কেটে ফেলবো, কেটে ফেলে নারিকেলের মালার মতো অংশটা আমি আলাদা করে ফেললাম, তখন সরাসরি আমি এই সেরিব্রামটাকে দেখবো। কারণ এই সেরিব্রামটার উপরের দিকের অংশটা, যে অংশটা আমার সরাসরি চোখে পড়বে, এই অংশটা হচ্ছে কিছুটা গ্রে কালারের, ধূসর রঙের। হ্যাঁ, এরপর এটাকে যখন আমি কেটে ফেলবো, দেখা গেল ভিতরের রংটা হচ্ছে সাদা রঙের। এখানে যে চিত্রটা দেখছেন, বাইরের দিকে যে অংশটা, এটা হচ্ছে গ্রে কালারের, যেটা আমি একদম বাইরে চোখ থেকে দেখি, কিন্তু এই গ্রে কালারটা সরাই ফেললে ভিতরে দেখবো যে পুরোটা সাদা। তাহলে বাইরের দিকের অংশটা হচ্ছে গ্রে কালারের, এটার নাম হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরের দিকের অংশটা হচ্ছে সাদা রঙের, এটার নাম হচ্ছে হোয়াইট ম্যাটার। আউটার লেয়ার যেটা, সেটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ইনার লেয়ার যেটা, সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আমরা তো নিউরন এর আগের ক্লাসে পড়েছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে আমরা নিউরন সম্পর্কে পড়েছিলাম। এই গ্রে ম্যাটারটা হচ্ছে অধিকাংশই পুরো নিউরন সেল বডি। আমরা নিউরনের পার্ট পড়েছিলাম যে দুইটা, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে এক্সন। হ্যাঁ, সেল বডি থেকে কতগুলা আঙ্গুলের মতো শাখা প্রশাখা বের হয়েছে, তাদের নাম হচ্ছে ডেনড্রাইট। টোটাল আমরা নিউরনের পার্ট পড়েছিলাম তিনটা, একটা হচ্ছে ডেনড্রাইট, সেল বডি এবং এক্সন। হ্যাঁ, এই সেল বডিটা ম্যাক্সিমামই হচ্ছে আমার গ্রে ম্যাটারের মধ্যে, দ্যাট ইজ একদম মূল অংশটা। একটা নিউরনের মূল অংশটা হচ্ছে সেল বডি, সেল বডির মধ্যে কিন্তু আমার নিউক্লিয়াসটা থাকে। হ্যাঁ, এই মূল অংশটা হচ্ছে সেল বডি। এই সেল বডিটার ম্যাক্সিমাম নিউরনের, ব্রেইনের ম্যাক্সিমাম নিউরনের সেল বডি গুলো থাকে আমার গ্রে ম্যাটারের মধ্যে, আর হোয়াইট ম্যাটারের মধ্যে হচ্ছে আমার ডেনড্রাইট এবং এক্সন গুলো থাকে। কর্পাস ক্যালোসাম কানেক্টস দা হেমিস্ফিয়ার। এখন এই যে আমরা বলেছিলাম, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে বাহ্যিক দিক থেকে ব্রেনটাকে মনে হয় যেন মাঝখান দিয়ে দুইটা ভাগে ভাগ করা। হ্যাঁ, এই দুইটা ভাগকে বলা হচ্ছে, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। এই রাইট এবং লেফট হেমিস্ফিয়ারের আমরা চিত্রটা যদি আরেকবার একটু গত ক্লাসে ব্যাক করি। হ্যাঁ, এই যে এখানে যেটা বলেছিল, এই চিত্রটা যদি আমরা গত ক্লাসে একটু চিত্রের দিকে চলে যাই। এই যে এরকম দুইটা ভাগে ভাগ করা থাকে। হ্যাঁ, বাইরের দিক থেকে যখন আমি মাথার খুলিটাকে সরাই ফেলবো, তখন দেখবো যে ব্রেনটা এরকম দুইটা ভাগে ভাগ করা, ডান অংশ বাম অংশ। ডান অংশটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, বাম অংশটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। এখন এই যে ডান অংশ এবং বাম অংশ, রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার, এই রাইট এবং লেফট হেমিস্ফিয়ারটা এই মাঝখানে যে দড়ির মতো একটা অংশ দিয়ে
বাঁধানো থাকে, এই যে উপরে চিত্রটার মধ্যে, এই চিত্রের মধ্যে উপরে যে এটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসামটা হচ্ছে আমার হোয়াইট ম্যাটারের মধ্যে। আর বাইরের দিকে এই যে দুটো হেমিস্ফিয়ার দেখা যাচ্ছে, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, এই হেমিস্ফিয়ার গুলো হচ্ছে আমার গ্রে ম্যাটারের মধ্যে। এটা মাঝখান দিয়ে আমি যে দুই হেমিস্ফিয়ার বরাবর, এই বরাবর, এই মাঝখান, এই বরাবর যদি আমি কেটে ফেলি, তাহলে ভিতরের অংশটা হচ্ছে এরকম। তাহলে এই যে উপরের দিকের বাইরের অংশটা হচ্ছে আমার গ্রে ম্যাটার, আর ভিতরের দিকের অংশটা দেখেন সাদা রঙের, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এই দুইটা অংশই মাঝখান দিয়ে এরকম দড়ির মতো অংশ দিয়ে যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম, যেখানে আমার মাউসটা আছে। তাহলে এই কর্পাস ক্যালোসামটা হচ্ছে আমার কোথায় থাকে? এটা হচ্ছে আমার হোয়াইট ম্যাটারের মধ্যে থাকে। কর্পাস ক্যালোসাম কানেক্টস দা হেমিস্ফিয়ার। এই যে হোয়াইট ম্যাটারের মধ্যে কর্পাস ক্যালোসামটা আমার দুই হেমিস্ফিয়ারকে কানেক্ট করে থাকে। এটাও কিন্তু সেরিব্রামের অংশ। A major component of the telencephalon বা cerebrum is the cerebral cortex. এই মূল অংশ যেটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সেরিব্রামের, সেটার নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, বা ওই যে বাইরের দিকের অংশটা, উপরের দিকের অংশটা, which is further into divided into 4 lobes. এখন এই যে সেরিব্রাল কর্টেক্স যেটাকে বলা হচ্ছে, এই কর্টেক্সটা 4টা ভাগে ভাগ করা যায়। এখানে দেখেন দুইটা চিত্র আছে একই রকম, একটা ডাইরেক্ট মাথার ভিতরে, আর একটা মাথা থেকে বের করে দেওয়া আছে। টোটাল আমার এই সেরিব্রাল কর্টেক্স বা টেলেনসেফালন যেটা আছে, এই টেলেনসেফালনটা আমরা বলেছিলাম যে ব্রেনের বাইরের দিকের অংশটা, আর ভিতরের দিকেটা হচ্ছে ডাইনসেফালন। দুটো মিলে হচ্ছে ফোরব্রেন। এখানে টেলেনসেফালন বা বাইরের দিকের যে অংশটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলছি, এই পুরো হেমিস্ফিয়ারটাই 4টা ভাগে ভাগ করা। এই টেলেনসেফালনটা 4টা ভাগে ভাগ করা, 4টা লোবে ভাগ করা। এই 4টা লোবটার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রন্টাল লোব, যেটা হচ্ছে আমরা আমাদের কপাল বলি না, কপালের ঠিক কপালের যে হাড্ডিটা আছে, হাড্ডির পিছনের দিকে ব্রেইনের যে অংশটা, সেটার নাম হচ্ছে ফ্রন্টাল লোব। ঠিক একইভাবে কপাল বরাবর পিছনের দিকে যেটা, কপাল বরাবর পিছনের দিকে উপরে, সেটা হচ্ছে প্যারাইটাল লোব। তাহলে একটা হচ্ছে ফ্রন্টাল লোব। আমরা ম্যাথমেটিকের মধ্যে অনেক সময় মেডিসিনের মধ্যে পড়ি যে ফ্রন্টাল হেডেক। তাহলে ফ্রন্টাল হেডেক মানে কি? এই যে মাথার ঠিক এই অংশটা, এই ফ্রন্টাল লোবটার মধ্যে ব্যথাটা হচ্ছে, পেইনটা হচ্ছে এই অংশটার মধ্যে। বা অনেক সময় আমরা ম্যাথমেটিকের মধ্যে, মেডিসিনের মধ্যে পড়ি যে প্যারাইটাল পেইন। তো প্যারাইটাল পেইন মানে কোনটা বুঝবো আমরা? ঠিক ব্রেইনের এই যে প্যারাইটাল অংশটা, পিছনের দিকের অংশটা, বাম পাশের চিত্রটার মধ্যে যদি দেখি, এটা হলো আমার মাথা, তাহলে আমার মাথার এই যে দেখেন কপালের দিকে ব্রেইনের যে অংশটা, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব। ঠিক এই বরাবর পিছনের দিকে একটু উপরে, ভার্টেক্স এর একটু নিচে, সেটাকে বলা হচ্ছে প্যারাইটাল লোব। আর ঠিক একদম নাক বরাবর পিছনে যে অংশটা ব্রেইনের, সেটাকে বলা হচ্ছে অক্সিপিটাল লোব। এই পিছনের দিকে যেটা হচ্ছে প্যারাইটাল লোবের একটু নিচের দিকে থাকে। ডান পাশের চিত্রটার মধ্যে সবুজ রঙের যে অংশটাকে, এটা হচ্ছে অক্সিপিটাল লোব। আর আমাদের যে কান আছে, দুই পাশে দুটো কান, এই দুটো কানের সঙ্গে কানের পাশের যে ব্রেইনের অংশটা, সেটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব। যেটা বলেছি ম্যাথমেটিক টেম্পোরাল পেইন। রাইট টেম্পল টু পেইন ফ্রম রাইট টেম্পল টু লেফট টেম্পল। তাহলে আমরা কি বুঝবো? তার মানে আমার ব্রেইনের এই রাইট টেম্পোরাল লোব থেকে শুরু করে এই বরাবর দুই পাশ দিয়ে লেফট টেম্পোরাল পেইন লোব পর্যন্ত আমার ব্যথা হচ্ছে। তাহলে এই 4টা লোবে ভাগ করা হচ্ছে আমার টেলেনসেফালনটা। প্রথমটা বলেছিলাম যে ফ্রন্টাল লোব। দিস লোবস আর positioned at the frontmost region of the cerebral cortex. যেটা বলছিলাম যে একদম কর্টেক্স মানে হচ্ছে বাইরের দিকের অংশটা, যেটা আমি ওই যে খুলিটা উঠে ফেললে আমি যে অংশটা আমার চোখে পড়বে, সেটাই হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এই কর্টেক্সের সামনের দিকের অংশটা একেবারে ফ্রন্টমোস্ট, ফ্রন্ট মানে হলো সামনের দিকে, একেবারে সামনের যে অংশটা, সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। দে আর ইনভলভড উইথ মুভ। এখন এই কর্টেক্সের অংশটার কাজটা কি? কাজটা হচ্ছে মুভমেন্ট করা, আমাদের আমরা যে হাঁটা চলা করতেছি, মুভমেন্টটা নিয়ন্ত্রণ করা, ডিসিশন মেকিং। আমরা অনেক সময় হঠাৎ কোনো খবর শুনলে কপালে হাত দেখলে, হায় হায় কি হলো কি হলো কি হলো, মানে আমার সিদ্ধান্তটা ভুল হলো বা সঠিক হলো। এই যে কপালে যে হাত দিই, কেন হাত দিই? কারণ এই অংশটাই আমার ডিসিশনটা মেক করেছে। এই ডিসিশন মেকিং পার্ট হচ্ছে আমার এই ফ্রন্টাল অংশটা। বা কোনো প্রবলেম সলভ করি আমরা এখানে এই ফ্রন্টাল লোব দিয়ে। এন্ড প্ল্যানিং, কোনো পরিকল্পনা করা হয়, এই কয়টা কাজ হচ্ছে আমার ফ্রন্টাল লোবের কাজ। তাহলে কোনো একজন মেন্টাল মানসিক রোগীর যদি এই মুভমেন্টে প্রবলেম হয়, বা সে ডিসিশন ঠিক মতো নিতে পারতেছে না, প্রবলেম ঠিক মতো সলভ করতে পারতেছে না, প্ল্যানিংটা তার ভুল হচ্ছে, কোন একজন মানুষের, তখন আমরা বুঝবো কি তার কোন ব্রেইনের কোন অংশটার মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে? সেটা হচ্ছে এই
ফ্রন্টাল লোবটার মধ্যে, কারণ এই ফ্রন্টাল লোবের কাজটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, প্ল্যানিং এবং মুভমেন্টের কাজ। রাইট ফ্রন্টাল লোব কন্ট্রোলস অ্যাক্টিভিটি, যেটা পুরনো কথা আমরা আগে বলেছিলাম যে আমাদের পুরো ব্রেইনের রাইট হেমিস্ফিয়ারটা লেফট অংশটাকে, বডির লেফটকে কন্ট্রোল করে, লেফট আর রাইটটাকে কন্ট্রোল করে। এটা এখানে আবার বলা হচ্ছে রাইট ফ্রন্টাল লোব কন্ট্রোলস অ্যাক্টিভিটিস অন দ্য লেফট সাইড অফ দ্য বডি অ্যান্ড লেফট ফ্রন্টাল লোব কন্ট্রোলস অ্যাক্টিভিটিস অফ দ্য রাইট সাইড। তাহলে মূল কথাটা হচ্ছে ফ্রন্টাল লোবের কাজটা হচ্ছে আমাদের মুভমেন্ট, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং প্ল্যানিং। তাহলে কোনো পেশেন্টের মধ্যে যদি আমরা এই চারটা মধ্যে যদি কোনো প্রবলেম পাই, যে সে ঠিক মতো ডিসিশন মেক করতে পারে না, ঠিক মতো প্রবলেম সলভ করতে পারে না, ঠিক মতো প্ল্যানিংটা তার ঠিক হয় না, তার মুভমেন্টের সমস্যা হয়, তাহলে আমরা বুঝবো যে তার ফ্রন্টাল লোবের মধ্যে প্রবলেম আছে। এরপরে যেটা বলেছিলাম যে ঠিক ফ্রন্টাল লোবের পিছনের দিকে, যেটা মাথার একটু নিচের দিকে, সেটা হচ্ছে প্যারাইটাল লোব। দিস লোবস আর পজিশন পোস্টেরিয়রলি, মানে পিছনের দিকে, টু দ্য ফ্রন্টাল লোব, ঠিক ফ্রন্টাল লোবের পিছনের দিকে, অ্যাবভ দ্য অক্সিপিটাল লোব। যে অক্সিপিটাল লোব হচ্ছে একদম পিছনের নিচের দিকে, সেই অংশটা তার উপরের দিকে থাকে। এই যে প্যারাইটাল লোব, এই প্যারাইটাল লোবের কাজটা কি? ইনভলভ ইন রিসিভিং এন্ড প্রসেসিং অফ দ্য সেন্সরি ইনফরমেশন। হ্যাঁ, সেন্সরি ইনফরমেশন গুলা, যে কেউ আমাকে চিমটি কাটলো, আমাকে সাপে কামড় দিল, বা আমি কোথাও আঘাত পেলাম, পায়ে আঘাত পেলাম, হাতে আঘাত পেলাম, এই যে সেন্সরি ইনফরমেশন গুলা, সেগুলাকে প্রসেসিং করে প্রয়োজনীয় ডিসিশন নেওয়াটা হচ্ছে এই প্যারাইটাল লোবের এই অংশটার মধ্যে কাজ। and is essential for processing touch sensation, যেটা বলেছিলাম যে আমাদের যে স্কিনের যে সেন্সরি মুভমেন্ট, টাচের যে অনুভূতিটা, স্পর্শের যে অনুভূতিটা, এই স্পর্শের অনুভূতিটা নিয়ন্ত্রণ করে আমাদের এই প্যারাইটাল লোবটা। এরপরে হচ্ছে অক্সিপিটাল লোব। হ্যাঁ, অক্সিপিটাল লোব, দেখবেন যাদের চোখের প্রবলেম আছে, হ্যাঁ, যে চোখের সমস্যা, চোখে কম দেখে, হ্যাঁ, চশমা লাগবে, হ্যাঁ, তারা দীর্ঘক্ষণ চশমা ছাড়া পড়াশোনা করলে মাথা ব্যথা করে, একদম কমন প্রবলেম পাবে যে মাথা ব্যথা করতেছে, চোখের সমস্যা। তাহলে দেখবেন যে তার মাথা ব্যথাটা কখন করে, যাদের চোখের সমস্যা তাদের মাথা ব্যথাটা করে মাথার পিছনের দিকে, দ্যাট ইজ অক্সিপিটাল লোবে, একদম পিছনের দিকে। অনেক সময় দেখবেন বাংলা সিনেমায় দেখা যায় মাথার পিছনের দিকে আঘাত দিলে নায়ক নায়িকা অন্ধ হয়ে যায়। কেন অন্ধ হয়ে যায়? কারণ ওই যে পিছনের দিকে আঘাত পড়লো, ওই পিছনের আঘাতটা হচ্ছে আমার চোখটাকে নিয়ন্ত্রণ করে, ওটা ভিশনের কাজ করে। লোকেটেড জাস্ট বিলো দ্য প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবের ঠিক পিছনে কাজ তার অবস্থান। অক্সিপিটাল লোব আর মেইন সেন্টার অফ দ্য ভিজুয়াল প্রসেসিং, যেটা বলেছিলাম যে আমরা যে দেখি, এই দেখার প্রসেসিং এর কাজটা করে আমার এই অক্সিপিটাল লোবটা। ভিজুয়াল ইনফরমেশন ইজ সেন্ট টু দ্য প্যারাইটাল লোব এন্ড টেম্পোরাল লোব ফর ফার্দার প্রসেসিং। সরাসরি চোখ দিয়ে আমি যে জিনিসটা দেখছি, সেই জিনিসটা সরাসরি চলে যায় আমার প্রথমে এই অক্সিপিটাল লোবে। হ্যাঁ, আমি চোখ দিয়ে দেখছি। এখন দেখেন, আমি দেখলাম যে সামনে একটা বিপদ আছে, হ্যাঁ, তারপর আমি সাথে সাথে কি করি, বা সামনে কোনো একটা ঘটনা ঘটছে, এরপরে পরে কি করি, আমি প্ল্যানিং করি, বা আমি ডিসিশন নিই, না আমি এই রাস্তা দিয়ে যাবো না, জ্যাম দেখলাম, আমি রাস্তা ঘুরে ফেলে অন্য জায়গা দিয়ে যাচ্ছি। তাহলে এই যে অন্য জায়গা দিয়ে যে আমি অন্য রাস্তা দিয়ে ধরলাম, এই কাজ, অন্য রাস্তা ধরার এই যে ডিসিশনটা, সেটা কিন্তু আমার নিচ্ছে কোন অংশটা, সেটা নিচ্ছে আমার ফ্রন্টাল লোবটা। হ্যাঁ, সেটা নিচ্ছে আমার ফ্রন্টাল লোব। বা আমি যে এই এটাকে কি বলে, এই সেন্সরি যে ইম্পালস গুলো আমি বাইরে থেকে পেলাম, এই সেন্সরি ইম্পালসের এগেনস্টে, হ্যাঁ, আমি যে অ্যাকশনটা নিলাম, সেটা হচ্ছে আমার প্যারাইটাল লোবের কাজ। হ্যাঁ, তাহলে আমি চোখ দিয়ে দেখলাম একটা জিনিস, যে না বাইরে একটা জ্যাম আছে, আমি আস্তে আস্তে রাস্তাটা চেঞ্জ করে ফেলবো। তাহলে এই যে রাস্তা চেঞ্জ করার ডিসিশনটা নিচ্ছে কিন্তু আমার ফ্রন্টাল লোবে, বা আমাকে যে রাস্তা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এই ডিসিশনটা নিচ্ছে কে? প্যারাইটাল লোবে। তাহলে কোত্থেকে নিচ্ছে প্যারাইটাল লোবে জিনিসটা, ইনফরমেশনটা পাইলো কোত্থেকে? সেই আমার অক্সিপিটাল লোব থেকে। অক্সিপিটাল লোব পাইলো কোত্থেকে? চোখ দিয়ে সে যেটা দেখলো। তাহলে এই অক্সিপিটাল লোবটা আমার ভিজুয়াল ইনফরমেশনটা সে রিসিভ করে সে প্যারাইটাল লোবটাকে বা ফ্রন্টাল লোবটাকে সেই ইনফরমেশনটা দিচ্ছে, তারপর সেই অনুপাতে ব্রেইন আমার ডিসিশন নিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব কোনটা? টেম্পোরাল লোবটা হচ্ছে আমার দুই কানের উপরে, কান বরাবর ভিতরের দিকে ব্রেনের যে অংশটা, সেটা হচ্ছে আমার টেম্পোরাল লোব। ডিরেক্ট, এটা হচ্ছে সরাসরি আমার ঠিক প্যারাইটাল লোবের ঠিক, প্যারাইটাল এবং ফ্রন্টাল লোবের ঠিক নিচের দিকে থাকে, এক সাইডে থাকে, দুই সাইডে, ডান সাইডে রাইট টেম্পোরাল লোব, বাম সাইডে হচ্ছে লেফট টেম্পোরাল লোব। এই টেম্পোরাল লোব ইনভলভ উইথ দ্য মেমোরি, হ্যাঁ, স্মরণ শক্তি, ইমোশন, কোনো জিনিস শোনার কাজ করা এবং কথা বলার কাজ করা,
এই কয়টা কাজ হচ্ছে আমার এই টেম্পোরাল লোবের কাজ। হ্যাঁ, আমরা পরীক্ষার হলে বসি, হ্যাঁ, পরীক্ষার হলে বসে কোনো একটা প্রশ্নের উত্তর ভুলে গেছি, আমরা কি করি, কান চুলকাই বা কানের উপর দিয়ে এখান দিয়ে মাথার অংশটাকে চুলকাই। হ্যাঁ, কেন চুলকাই? কারণ এই এটার ভিতর দিয়ে হচ্ছে আমার টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোবটাই হচ্ছে আমার মেমোরিটা নিয়ন্ত্রণ করে, যার কারণে ওই যে আমার মেমোরিতে আমি ভুলে গেছি মনে করার জন্য কান চুলকানো শুরু করি। কারণ এই ভিতরটাই হচ্ছে আমার টেম্পোরাল লোব, সেটা আমার মেমোরির কাজটা করে, বা যে কোনো ইমোশনের কাজটা, কোনো জিনিস শুনলাম আমি, শোনার কাজটা এবং কথা বলার কাজটা সেটা করে আমার এই টেম্পোরাল লোবটা। স্ট্রাকচার অফ দ্য লিম্বিক সিস্টেম, লিম্বিক সিস্টেমটা কি আমরা সামনের দিকে আসবো, ইনক্লুডিং olfactory cortex, amygdala, amygdala and the hippocampus, সামনের দিকে আসতেছে আমাদের লিম্বিক সিস্টেম, সেটা আমরা পড়বো। আর লোকেটেড উইদিন দ্য টেম্পোরাল লোব, এটা হচ্ছে আমাদের এই টেম্পোরাল লোবের মধ্যেই থাকে। এখন আসলে আমরা যেটা বলেছিলাম যে টেম্পোরাল লোবে কি কি জিনিস থাকে, আমাদের লিম্বিক সিস্টেম থাকে। হ্যাঁ, এখানে আমরা বলেছিলাম যে লিম্বিক সিস্টেম থাকে। এখন এই লিম্বিক সিস্টেমটা কি, এটাও কিন্তু টেলেনসেফালনের আলাদা একটা অংশ। হ্যাঁ, লিম্বিক সিস্টেমটা আমার ফ্রন্টাল লোবের মধ্যে থাকে। এখন এই লিম্বিক সিস্টেমটা কি জিনিস, লিম্বিক সিস্টেম ইজ এ Dagnut shaped system of neural structure at the border of the brainstem and cerebrum, associated with emotions such as fear, aggression, and drives for food and sex. বিষয়টা কি, লিম্বিক সিস্টেমটা হচ্ছে আমার ব্রেইনের এমন একটা সিস্টেম। সিস্টেম মানে কি বলেছিলাম আমরা অনেক আগে, আমরা সিস্টেম বলেছিলাম, সিস্টেম মানে হলো তন্ত্র। তন্ত্র মানে কি, যে অনেকগুলো অঙ্গ মিলে যদি একটা কাজ করে বা কোন একটা নির্দিষ্ট কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে একটা সিস্টেম। তাহলে ব্রেইনের এই অংশটা আমাদের অনেক মিলে এই জায়গার মধ্যে কতগুলো অঙ্গ আছে, কতগুলো জায়গা আছে, আলাদা আলাদা কতগুলা লোকেশন আছে, এই লোকেশন গুলা মিলে আমাদের নির্দিষ্ট কিছু কাজ করে, ভয়ের কাজটা করে, হ্যাঁ, বা আমাদের খাবারের যে ইচ্ছা অনিচ্ছা, হ্যাঁ, ফুড ডিজায়ার, অ্যাভারশন, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে, বা আমাদের যে জৈবিক চাহিদা সেটা নিয়ন্ত্রণ করে এই লিম্বিক সিস্টেমটা। লিম্বিক সিস্টেমটা হচ্ছে আমাদের মূল যে ব্রেইন স্টিমটা। ব্রেইন স্টিমটা কি, আমি যদি আমার ব্রেইনটাকে যদি একটা ছাতার মতো কল্পনা করি, যে পুরো ব্রেইনটা হচ্ছে একটা ছাতা, তাহলে ছাতার যে হ্যান্ডেলটা, যেটার উপরে আমার পুরো ছাতাটা দাঁড়িয়ে আছে, এই হ্যান্ডেলটা হচ্ছে আমার ব্রেইন স্টিম। উপরে যে সিস্টেমটা, উপরে যে চিত্রটা দেখা যাচ্ছে, যে লাল রঙের যে অংশটা আছে, এই পুরো লাল রঙের অংশটাকে বলা হচ্ছে ব্রেইন স্টিম। পুরো লাল রঙের অংশটাকে বলা হচ্ছে ব্রেইন স্টিম। এর আরেকটা নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এখন এই লিম্বিক সিস্টেম যেহেতু সিস্টেম, তার মানে তন্ত্র, এর মধ্যে কতগুলো জিনিস আছে, কি কি জিনিস আছে, কতগুলা অর্গান আছে। একটা হচ্ছে হাইপোক্যাম্পাস, অ্যামাইগডালা এবং হচ্ছে হাইপোথ্যালামাস। আমরা বলেছি হাইপোথ্যালামাস আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি বা অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। হ্যাঁ, এই এন্ডোক্রাইনোলজির বা অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের শরীরে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আছে, হ্যাঁ, এই অন্তঃক্ষরা গ্রন্থির সবচেয়ে টপমোস্ট বস যে, সেটা হচ্ছে থ্যালামাস। হ্যাঁ, এই থ্যালামাসটা হচ্ছে আমাদের পুরো বডির নিয়ন্ত্রণ কর্তা। হ্যাঁ, এই থ্যালামাসের নিচে ছোট্ট করে একটা গ্ল্যান্ড থাকে, আরেকটা গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, এটাও একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসটা হচ্ছে আমার লিম্বিক সিস্টেম। হ্যাঁ, যেমন মনে করেন যে আমি যদি আমাদের সরকার ব্যবস্থার কথা ধরি, আমাদের দেশের সবচেয়ে প্রধান কে, উনি হচ্ছেন রাষ্ট্রপতি, যিনি আইনের ঊর্ধ্বে। আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু আইনের ঊর্ধ্বে না, একমাত্র রাষ্ট্রপতি হচ্ছে দেশের আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি হচ্ছে আমার থ্যালামাস। এরপরেই যিনি, কিন্তু রাষ্ট্রপতি কি কোনো কাজ করেন না, ম্যাক্সিমাম কাজগুলাই করেন কি আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশিত হয়, উনি হচ্ছেন পুরো দেশের প্রধান, কিন্তু তার উপরেও একজন আছেন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ঠিক এরকম থ্যালামাসটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, যে পুরো বডিটাকে কন্ট্রোল করবে, সে হচ্ছে বডির বস। হ্যাঁ, কিন্তু কাজ কিন্তু একেবারেই কম, সে শুধু জাস্ট থ্যালামাসটাকে, হাইপোথ্যালামাসটাকে সে শুধু কন্ট্রোল করবে, আর বাকি যে কাজগুলো পুরো বডির সবকিছু নিয়ন্ত্রিত হয় হাইপোথ্যালামাস থেকে। এই হাইপোথ্যালামাসটা হচ্ছে আমাদের আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই লিম্বিক সিস্টেমের একটা অংশ। সামনের দিকে আমরা তিনটারই বর্ণনায় যাব। তাহলে লিম্বিক সিস্টেম কোনটা, এই যে ব্রেনের যে অংশটার উপরে, আমার ব্রেনটাকে যদি আমি ছাতার মতো কল্পনা করি, এই ছাতার মতো অংশটার যে হ্যান্ডেলটা আছে, উপরে যে চিত্রটা দেখা যাচ্ছে লাল রঙের যে অংশটা আছে, এই পুরো লাল রঙের অংশটাই কিন্তু হচ্ছে আমার লিম্বিক সিস্টেম।
বেসিক্যালি আমার ম্যাক্সিমাম কাজগুলাই কিন্তু কন্ট্রোল করে এই লিম্বিক সিস্টেমটা। ম্যাক্সিমাম পুরো বডির ম্যাক্সিমাম কাজগুলা কন্ট্রোল করে এই লিম্বিক সিস্টেমটা। আর যে সেরিব্রাল কর্টেক্স আছে, হ্যাঁ, এই কর্টেক্স এর কাজ তো হচ্ছে জাস্ট থিঙ্কিং বা ইমোশন, দ্যাট ইজ অফিসিয়াল কাজগুলা করে আমার সেরিব্রাল কর্টেক্স বা টেলেনসেফালন, কিন্তু যে ফাংশনাল কাজগুলা এই লিম্বিক সিস্টেম থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা বলছিলাম যে লিম্বিক সিস্টেমের মধ্যে কি কি জিনিস থাকে? হাইপোক্যাম্পাস থাকে, অ্যামাইগডালা থাকে এবং হাইপোথ্যালামাস থাকে। আমরা যদি আস্তে আস্তে একটা জিনিস একটা একটা করে যাই, এই যে এখানে যে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে সি হর্স, হ্যাঁ, সামুদ্রিক ঘোড়া বলা হয় এটাকে, সমুদ্রের পানিতে থাকে। ঠিক এরকমই একটা অংশ আমাদের এই যে দেখেন, হ্যাঁ, এখানের মধ্যে সি হর্স এর মতো একটা ব্রেইনের একটা অংশ দেখা যায়। হ্যাঁ, এটার নাম হচ্ছে হাইপোক্যাম্পাস। হ্যাঁ, ক্যাম্পাস না, কিন্তু হাইপোক্যাম্পাস। হাইপোক্যাম্পাস প্রসেস, এই অংশটা আমাদের মূল যে মেমোরি, এটা কিন্তু হচ্ছে আমার তার মধ্যে কোন লোবের মধ্যে আছে অংশটা বলতে পারেন? আপনার কি শুনছেন? জি স্যার। টেম্পোরাল স্যার, টেম্পোরাল। হ্যাঁ, রাইট টেম্পোরাল এবং লেফট টেম্পোরাল না, এটা হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম যে ব্রেইনের চারটা অংশ, লেফট, রাইট এবং লেফট টেম্পোরাল। এই রাইট এবং লেফট টেম্পোরাল বোনটাই যে আপনি টেম্পোরাল অংশটাই কিন্তু আমাদের, এটা কিন্তু মাঝখানে না। এখানে যে চিত্রটার মধ্যে দেখা যাচ্ছে বা এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে, এটা মাঝখানে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা মাঝখানে না। এটা হচ্ছে আমার ঠিক কান বরাবর, যে লেফট এবং রাইট টেম্পোরাল আছে দুই পাশে দুইটা। হ্যাঁ, এই টেম্পোরাল অংশটার মধ্যে কিন্তু আমার এই লিম্বিক সিস্টেমের এই হাইপোক্যাম্পাসটা অবস্থান করে। এটা মূল কাজটা হচ্ছে মেমোরি, ঠিক কান বরাবর উপরে। দেখতে কিছুটা, এই যে এই জন্য আমি এখানে সি হর্স এর ছবিটা দিয়েছি, যে দেখতে কিছুটা সি হর্স এর মনে হচ্ছে এই অংশটা। এই যে মাথার যে অংশটা আছে সি হর্স এর মাথার অংশটা, এই মাথার অংশটাই হচ্ছে মূলত আমার হাইপোক্যাম্পাস। এরপর আমরা বলেছিলাম আরেকটা অংশ হচ্ছে অ্যামাইগডালা। অ্যামাইগডালা কি জিনিস দেখেন, হাইপোক্যাম্পাসের ঠিক মাথার উপরে, এটা হচ্ছে হাইপোক্যাম্পাস। আমার কার্সরটা যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইপোক্যাম্পাস। হাইপোক্যাম্পাসের উপরের দিকে দেখেন একটা গোল একটা অংশ আছে, হ্যাঁ, এই অংশটা হচ্ছে অ্যামাইগডালা। এই অ্যামাইগডালা two almond-shaped neural clusters linked to the emotions of fear and anger. এই অ্যামাগডালাটা মূলত আমাদের রাগ এবং ভয়, এই দুটো জিনিস কন্ট্রোল করে। হ্যাঁ, রাগ এবং ভয়। তা স্বাভাবিকভাবেই কারো যদি খুব এক্সেসিভ রাগ রাগ থাকে বা কেউ যদি খুব অল্পতেই ভয় পেয়ে যায়, তার মানে তার প্রবলেমটা হচ্ছে কোথায়? এই ব্রেইনের অ্যামাগডালার মধ্যে। এই অংশটার নাম হচ্ছে আমাদের অ্যামাগডালা। এটা জাস্ট শুধু আমাদের ফিয়ার এবং অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করে। আর হাইপোক্যাম্পাস যেটা, সেটা আমাদের মেমোরিটাকে কন্ট্রোল করে। সবগুলো মিলে হচ্ছে আমার টেম্পোরাল লোব। এরপর আরেকটা বলেছিলাম যে লিম্বিক সিস্টেমের আরেকটা অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাস। হাইপো শব্দের অর্থ কি? হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচে। হ্যাঁ, আর থ্যালামাস তো আমি বলেছিলাম যে থ্যালামাস হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, পুরো বডির রাষ্ট্রপতি হচ্ছে থ্যালামাস। হ্যাঁ, তো এরপরেই হচ্ছে কি আমাদের প্রধানমন্ত্রী, যেটা যিনি সারা দেশটাকে নিয়ন্ত্রণ করতেছেন। আমার পুরো বডিটা যদি হয় সারা দেশ, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছুই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক একই রকম এই আমাদের বডির প্রধানমন্ত্রী হচ্ছেন হাইপোথ্যালামাস, কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন থ্যালামাস। এখন হাইপো মানে কি? হাইপো মানে হলো নিচে, তাহলে থ্যালামাসের নিচেই এর অবস্থান, এই জন্য এর নাম হচ্ছে হাইপোথ্যালামাস। দেখেন এই চিত্রটার মধ্যে দেখেন, এই যে সবুজ রঙের যে অংশটা আছে, সেটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস। দেখেন হাইপো মানে আমি বলেছিলাম নিচে, দেখেন উপরে দিয়ে ছোট্ট আর একটা অংশ দেখা যায়। হ্যাঁ, এই যে দেখে আমার কার্সরটা ঠিক যেখানে আছে, দ্যাট ইজ থ্যালামাস। এই থ্যালামাসের নিচে এটা অবস্থান করছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। বুঝতে পেরেছেন? এই যে ঠিক আমার কার্সরটা এখন যে জায়গাটা আছে, ছোট্ট একটা বিচির মতো মনে হচ্ছে। হ্যাঁ, লেবুর বিচি যেরকম ছোট্ট, এরকম ছোট একটা লেবুর বিচির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার থ্যালামাস। এটাই হচ্ছে আমার পুরো ব্রেইন বলেন, পুরো বডি বলেন, সব কিছুর মূল জিনিসটা হচ্ছে এই জায়গাটা, থ্যালামাস। এটা একেবারে ব্রেইনেরও মূল, একদম মাঝখানে দেখেন। হ্যাঁ, সে হচ্ছে থ্যালামাস। এর নিচে যেটা সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে হচ্ছে আমার পিটুইটারি, এটা বলতে পারেন উপপ্রধানমন্ত্রী। এটা হচ্ছে আমার রাষ্ট্রপতি, এটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমার উপপ্রধানমন্ত্রী। এখন it directs several maintaining activities, যেটা বলেছিলাম যে হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, খাওয়া দাওয়া,
পান করা, বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করা, ইমোশনটাকে কন্ট্রোল করা। ইমোশনটা আসতেছে কোত্থেকে আমি বলেছিলাম যে ইমোশনটা হচ্ছে আমার অ্যামাইলগাডা থেকে আসতেছে, কিন্তু তাকেও নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাসটা। ইট হেল্পস কন্ট্রোল দ্য এন্ডোক্রাইন সিস্টেম, যেটা বলেছিলাম যে এই হাইপোথ্যালামাসটা আমাদের পুরো বডিতে যতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, অন্তঃক্ষরা গ্রন্থি আছে, প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থির নিয়ন্ত্রণ করা হয় এই হাইপোথ্যালামাসের থেকে, প্রধানমন্ত্রীর অফিস থেকে। সে কিন্তু প্রধানমন্ত্রী কি কাজ নিজে করে? করে না, উনার অধীনে আরো বিভিন্ন মন্ত্রণালয় আছে, তার মধ্যে একটা মন্ত্রণালয় হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ড। দেখেন এই পিটুইটারি ছোট্ট যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। জায়গাটা কিন্তু খুবই 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 ছোট, কিন্তু তার কাজ অনেক বড়। বাই গিভিং ডিরেকশনস টু দ্য পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস কি করবে? শুধুমাত্র সে ডিরেকশনটা দিয়ে দিবে, আর কাজটা পরিণত করবে এই মন্ত্রীরা, দ্যাট ইজ এই পিটুইটারি গ্ল্যান্ডটাই বাকি কাজটা নিয়ন্ত্রণ করে। কাজটা কি তাহলে? এই যে যেটা এতটুকু পর্যন্ত আমরা যেটা বললাম, এটা হচ্ছে আমার টেলেনসেফালন। আমরা বলেছি আমরা আজকে ফোর ব্রেইনটা পড়ছি, হ্যাঁ, বা প্রোজেনসেফালনটা পড়েছি। প্রোজেনসেফালনের দুইটা অংশ, একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। টেলেনসেফালনটা কতটুকু বলেছিলাম যে ব্রেইনের বাইরের দিকের অংশ যেটা, সেটা হচ্ছে টেলেনসেফালন। আর মাঝখানে যেখানে আমরা ভিতরের দিকের অংশটা যেটা আমরা একটু আগে পড়লাম, হ্যাঁ, এই যে লিম্বিক সিস্টেমটা, লিম্বিক সিস্টেমের উপরে দিয়ে কিন্তু একটা অংশ আছে, এই যে এটা কিন্তু আমরা পড়ি, এটা হচ্ছে আমার ডায়েনসেফালন। এই যে আমার কার্সরটা যেখানে আছে, এটা এই অংশটা হচ্ছে আমার ডায়েনসেফালন। তাহলে এই ফাংশনটা কি টেলেনসেফালনের, সেরিব্রেলামের? সেরিব্রামের ফাংশনটা হচ্ছে ইজ ডিভাইডেড ইনটু, যেটা বলেছিলাম যে স্বাভাবিকভাবে এটা রাইট এবং লেফট হেমিস্ফিয়ার, এটা আমরা আগেও পড়ে আসছি। হ্যাঁ, কর্পাস ক্যালোসাম দুইটা, সেরিব্রাম যেটা একটা দড়ির মতো অংশ দিয়ে যে যুক্ত আছে, সেটা নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। The cerebrum is contralaterally organized, which means that the right hemisphere, ওই যে আগের পুরনো কথা, রাইট হেমিস্ফিয়ারটা আমার বডির লেফটটাকে নিয়ন্ত্রণ করবে, লেফট আমার রাইটটাকে নিয়ন্ত্রণ করবে। The cerebrum is the part of the brain responsible for high functions including কি কি? Determine intelligence, এই যে cerebrum যেটা বলছি বাইরের দিকের যে অংশটা, যেটার মধ্যে আমাদের টোটাল ব্রেইনের নিউরনের সেল বডি গুলা থাকে, হ্যাঁ, এটা আমার ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তাটা নিয়ন্ত্রণ করে, পার্সোনালিটিটা নিয়ন্ত্রণ করে, চিন্তা শক্তিটাকে নিয়ন্ত্রণ করে, কোনো কিছু বুঝার অবস্থাটা নিয়ন্ত্রণ করে, ভাষা বুঝার ক্ষেত্রে বা ভাষা বলা, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ বা প্রডিউসিং আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ইন্টারপ্রিটেশন অফ সেন্সরি ইম্পালস গুলা, মোটর ফাংশন গুলা, প্ল্যানিং, অর্গানাইজেশন, মোটামুটি বলতে পারেন এখানে যেগুলো আছে পুরো বডির ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু আমার এই সেরিব্রাম থেকে নিয়ন্ত্রণ হয়। এরপরে যে অংশটা, সেটার নাম হচ্ছে ডায়ানসেফালন, region of the brain that lays sensory information and connects component of the endocrine system with nervous system. আমরা তো নার্ভ পড়তেছি, হ্যাঁ, এর মধ্যে দেখেন আমরা লিম্বিক সিস্টেমের মধ্যে কতগুলো এন্ডোক্রাইনের কতগুলো পার্ট পড়েছিলাম, যেমন থ্যালামাস, সেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির একটা অংশ, হাইপোথ্যালামাস সেটাও অন্তঃক্ষরা গ্রন্থির একটা অংশ, পিটুইটারি গ্ল্যান্ড সেটাও অন্তঃক্ষরা গ্রন্থির একটা অংশ। এই যে এন্ডোক্রাইনোলজি বা এন্ডোক্রাইন সিস্টেম, এই এন্ডোক্রাইন সিস্টেমের সঙ্গে নার্ভাস সিস্টেমের দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এন্ডোক্রাইন সিস্টেম আলাদা একটা সিস্টেম, নার্ভাস সিস্টেম আলাদা একটা সিস্টেম, কিন্তু এই দুটো সিস্টেমের মধ্যে সমন্বয় করেই কিন্তু আমার কাজটা হচ্ছে, বডিটা নিয়ন্ত্রিত হচ্ছে। এই সমন্বয়ের কাজটা করে আমার এই ডায়ানসেফালনটা। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? যেমন এন্ডোক্রাইনোলজি থেকে আমার বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে, হ্যাঁ, তাহলে হরমোনটা কখন নিঃসৃত হবে? আমার গ্ল্যান্ডটা, যেমন মনে করেন আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে কোথায়? কিডনির উপরে। রেনাল মানে হলো কিডনি, কিডনির মাথার উপরে টুপির মতো ছোট্ট একটা গ্ল্যান্ড আছে দুই কিডনির উপরে, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, তার নাম হচ্ছে অ্যাড্রেনালিন। দেখেন গ্ল্যান্ডটা হচ্ছে কোথায়? আমার কিডনির উপরে, হ্যাঁ, হরমোনটা যেটা সিক্রেশন হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। সে গিয়ে কাজ করতেছে কোথায়? আমার হার্টের উপরে। অ্যাড্রেনালিন হরমোনের ইমব্যালেন্সের কারণে আমার প্রেসার বাড়ে, প্রেসার কমে, হাই প্রেসার হয়, লো প্রেসার হয়, হ্যাঁ, এই প্রেসারটা কন্ট্রোল করে কিন্তু আমার এই অ্যাড্রেনালিন হরমোনটা। সে আসতেছে কোত্থেকে? কিডনির উপরে। এখন দেখেন গ্ল্যান্ডটা হচ্ছে আমার কিডনির উপরে, হরমোনটা গিয়ে কাজ করতেছে হার্টের উপরে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গ্ল্যান্ড, সে হরমোনটা গিয়ে কাজ করতেছে হার্টের উপরে। এখন এই গ্ল্যান্ডটাকে অ্যাড্রেনালিন হরমোনটা সিক্রেশন করার জন্য পারমিশন দেওয়া, বেশি সিক্রেশন করা বা কম সিক্রেশন করা, এই পারমিশনটা আসে কোত্থেকে? ব্রেইন থেকে। তাহলে ব্রেইন থেকে ইনফরমেশনটা চলে যাচ্ছে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, এই ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে কে? নার্ভাস সিস্টেম।
কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হরমোনটা সিক্রেশন হবে। এই যে নার্ভাস সিস্টেমের সঙ্গে আমার এই এন্ডোক্রাইন সিস্টেমের যে যোগ সাজসটা, হ্যাঁ, যে লিঙ্কটা, এই লিঙ্কটা করা হচ্ছে আমার এই ডায়ানসেফালন এই অংশটার কাজ, সেন্সরি প্রসেসিং যে কাজটা করে। হ্যাঁ, দ্য ডায়ানসেফালন রেগুলেটস এ নাম্বার অফ ফাংশনস ইনক্লুডিং কি কি কাজ করে, অটোনমিক ফাংশন গুলা করে, এন্ডোক্রাইন ফাংশন গুলা করে এবং মোটর ফাংশন গুলা, তিনটা কাজ করে আমার ডায়ানসেফালনটা। ইট প্লেজ এ মেজর রোল ইন সেন্সরি পারসেপশন। এখন এই ডায়ানসেফালনের অংশ কয়টা? থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্ল্যান্ড, তিনটা জিনিস। দেখেন, হাইপোথ্যালামাস হচ্ছে আমার লিম্বিক সিস্টেমের একটা অংশ, লিম্বিক সিস্টেম হচ্ছে আবার আমার টেলেনসেফালনের একটা পার্ট। তাহলে দেখেন, এই হাইপোথ্যালামাসটা কিন্তু ডায়ানসেফালন, কিছু অংশ ডায়ানসেফালনের সাথে, কিছু অংশ টেলেনসেফালনের সাথে, দেখি সিরিব্রামের সঙ্গে কিছু অংশ আছে, কিছু অংশ ডায়ানসেফালনের সঙ্গেও আছে। আর মূল যেটা বলেছিলাম যে রাষ্ট্রপতি আমাদের পুরো বডি, সে হচ্ছে থ্যালামাস, সে কিন্তু পুরোটাই ডায়ানসেফালনের মধ্যে। যে পাশে যে চিত্রটা দেখেন, মাঝখানে এই যে দেখেন সবুজ যে অংশটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সবুজ অংশটা হচ্ছে আমার থ্যালামাস, এই হচ্ছে আমার পুরো বডির বস। হ্যাঁ, এর নিচে ছোট্ট করে এই যে হলুদ রঙের যেটা, যেটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস, যেহেতু থ্যালামাসের নিচে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে দেখেন ছোট্ট তিনটা মাথা দেখা যায়। হ্যাঁ, হাইপোথ্যালামাসের ঠিক নিচে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আর থ্যালামাসের পিছনের দিকে দেখেন ওই ছোট্ট একটা সাদা একটা অংশ আছে, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই তিনটা মিলেই হচ্ছে আমার ডায়ানসেফালন। থ্যালামাসের কাজটা কি? connects area of the cerebral cortex that are involved in sensory perception and movement with other part of the brain and spinal cord. ব্রেইন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে পুরো বডি সেন্সরি, সোজা কথা হলো সব কিছুর মূল গোড়াটা হচ্ছে আমার এই থ্যালামাসটা। এই থ্যালামাসটাই আমাদের ঘুমটাকে নিয়ন্ত্রণ করে। আমি কতক্ষণ ঘুমাচ্ছি, বেশি ঘুমাচ্ছি না কম ঘুমাচ্ছি, সেটা নিয়ন্ত্রিত হয় এই থ্যালামাস থেকে। কতক্ষণ জেগে আছি, হ্যাঁ, ওয়েক সাইকেলটা সেটা থ্যালামাস নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস act the control center of the many autonomic functions including আমাদের এই হাইপোথ্যালামাসটা হচ্ছে ওই যে প্রধানমন্ত্রী, সবগুলো কাজ উনি করবেন। রেসপিরেশনের কাজ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, হরমোন কোথায় বেশি হবে কোথায় কম হবে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারিন হরমোন নিঃসৃত করবে কি করবে না, মেটাবলিজম যেটা আমরা পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে হজম হওয়াটা, হ্যাঁ, সেটা বলেন, বা হজম হয়ে জিনিসটা অ্যাবজর্ব পর্যন্ত আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, কিন্তু অ্যাবজর্ব হয়ে ব্লাডের মাধ্যমে জিনিসটা তো আমার সেলের ভিতরে চলে গেল, সেলের ভিতরে গিয়ে সে শক্তি উৎপন্ন করলো, সেটা হচ্ছে মেটাবলিজম। এই সেলের ভিতরে গিয়ে সে কি কাজ করবে না করবে, কতটুকু সেলটা বড় হবে, আমি কতটুকু লম্বা হব না খাটো হব, এই প্রত্যেকটা কাজ নিয়ন্ত্রণ করে আমার পিটুইটারি গ্ল্যান্ড। আর তাকে এই কাজগুলো করার জন্য দিক নির্দেশনা দেয় হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে এই কাজগুলো করার জন্য অর্ডারটা দেয় থ্যালামাস। সে শুধু বলে যে এটা করতে হবে, করতে হবে বলে হাইপোথ্যালামাস, আর করার জন্য ডিরেকশনটা দেয়, করতে হবে বলে থ্যালামাস, করার জন্য ডিরেকশন দেয় হাইপোথ্যালামাস, আর কাজটা করে পিটুইটারি গ্ল্যান্ড। Hypothalamus influences various emotional responses through its influence on the pituitary gland. যেটা বলেছিলাম যে ওই যে সে পিটুইটারি গ্ল্যান্ড কে ইনফ্লুয়েন্স করে করে তখন আমাদের ইমোশন থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ হয়। স্কেলিটাল মাসকুলার সিস্টেম, আমাদের যে হাড্ডিগুলো মুভমেন্ট হয়, বা আমি যে হাত পা নাড়াচাড়া করতেছি, মাসল সিস্টেম, বা আমাদের যে স্কেলিটাল সিস্টেম আছে, হ্যাঁ, বা অটোনমিক নার্ভাস সিস্টেম, পুরোটাই এই পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে কাজটা করে হাইপোথ্যালামাস। পিনিয়াল গ্ল্যান্ড যেটা বলেছিলাম যে থ্যালামাসের পিছনের দিকে একটা অংশ থাকে, এই যে ছোট্ট সাদা যে অংশটা, এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের কাজটা কি? দিস স্মল এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রডিউসেস দ্য হরমোন মেলাটোনিন। এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন। ইজ ভাইটাল টু রেগুলেট দ্য স্লিপ ওয়েক সাইকেল এন্ড অলসো ইনফ্লুয়েন্স দ্য আমাদের সেক্সুয়াল ডেভেলপমেন্ট। হ্যাঁ, যে এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোনটা সিক্রেশন হয়, যেটা আমাদের ঘুমটাকে কন্ট্রোল করে, হ্যাঁ, স্লিপ ওয়েক সাইকেলটাকে নিয়ে আমি কতক্ষণ জেগে থাকবো কতক্ষণ ঘুমাবো সেটাকে নিয়ন্ত্রণ করে, প্লাস আমাদের জৈবিক ডেভেলপমেন্টটা নিয়ন্ত্রণ করে, জৈবিক চাহিদাগুলো কিরকম হবে না হবে, সেটাকে নিয়ন্ত্রণ করে। The pineal gland converts nerve signal from the sympathetic component of the peripheral nervous system into hormonal signals
thereby linked to the nervous system and endocrine system। ওই যে যেটা বলেছি নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যোগসাজশ পুরোটা হচ্ছে ডায়ানসেফালনের কাজ। সেই কাজটা চেক করে কাকে দিয়ে? থ্যালামাসের মাধ্যমে। এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে মেলাটোনিনটা সিক্রেশন হয়, মেলাটোনিনের মাধ্যমে সে এই কাজটা করে। এটা হচ্ছে আমাদের ডায়ানসেফালনের কাজ। এখানে আমার পুরো ডায়ানসেফালন, ফোরব্রেন, মিডব্রেনের একটা চিত্র আছে। দেখেন এই বাইরের যে অংশটা আছে এটা হচ্ছে আমার মাঝখানের এই যে এটা হচ্ছে আমার থ্যালামাস। এই যে থ্যালামাসের নিচে সবুজ রঙের যেটা এটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস। আর এই যে মাঝখানে যে অংশটা হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে কর্পাস ক্যালোসাম, যেটা দিয়ে আমার দুই ব্রেইনটা একসাথে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার যুক্ত থাকবে সেটা। আর এটা হচ্ছে আমার সেরিব্রাম, বাইরের দিকে ভাঁজ করা অংশটা হচ্ছে সেরিব্রাম। আর মাঝখানে এটা হচ্ছে মিড ব্রেন, আমরা সামনের দিকে পড়বো। এই যে দেখেন পিছনের দিকে পিনিয়াল বডি, যেটা বলছে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি, এটা হচ্ছে ঠিক থ্যালামাসের পিছনের দিকে। আর বাকি যে অংশগুলো সেটা এখন আমরা পড়ি না, সেটা আমরা সামনের দিকে গেলে পড়বো। এইগুলো আমার মোটামুটি ব্রেইনের যে পার্ট 2টা ফোর ব্রেইনের অংশটা। এখন এই ফোর ব্রেইন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা আজকে এতটুকু পড়ি, আমরা পার্ট 3টা নেক্সট ক্লাস করব। বেশি বেশি পড়তে গেলে বুঝতে আমাদের সমস্যা হবে। পার্ট 3টা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। এখন পার্ট 2 এর মধ্যে ফোর ব্রেইনের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে, বুঝার অসুবিধা থাকলে বলতে পারেন। স্যার এই চিত্রে যেভাবে দেখলাম আমরা কালার এইভাবে আমাদের আমাদের মস্তিষ্কের ভিতরে কি এইভাবেই করা আছে স্যার? এই যে হাইপোথ্যালামাসের কালার একরকম, তারপর থ্যালামাসের কালার একরকম, তারপরে না 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 স্যার, না স্যার, না, এটা কালার দেওয়া হয়েছে জিনিসটা, এটা জাস্ট লোকেশনটা বোঝার জন্য কালারটা দেওয়া হয়েছে। কালার কিন্তু এরকম না, কালার হচ্ছে জাস্ট সাদা। উপরে যে অংশটা ধূসর কালারে দেখছেন সেটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরে সবগুলো এগুলো সবগুলো কিন্তু সাদা, সবগুলোই সাদা, সবগুলোই সাদা। জাস্ট গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার, এই দুইটা ছাড়া অন্য কোনো কালার নাই। এখানে চিত্রের মধ্যে কালারটা দেওয়া হচ্ছে যে কোন লোকেশনটা কোন জায়গায় সেটা বোঝার জন্য কালার দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে এরকম, এই জায়গাটা এখানে। এটা তো পুরো নার্ভাস সিস্টেমের সাথে সংযোগ আছে। জি জি জি, এটা পুরোটাই তো ব্রেইন, পুরোটাই তো একটা নার্ভাস সিস্টেমের হেড অফিস। জি জি, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। জি স্যার। খুবই জটিল বিষয়, এগুলো মনে রাখা মুশকিল, তারপরও খুব ইন্টারেস্টিং জিনিস। এই জন্য আমরা স্যার একটু অল্প অল্প করে পড়তেছি, তাহলে আমাদের ঠিক আছে স্যার, অবশ্যই অবশ্যই। তাহলে স্পাইনাল কর্ডটা নেমে এসছে আমাদের মেরুদণ্ডের মাঝখান দিয়ে একবারে। হ্যাঁ, এই যে দেখেন এটা যে এই যে দেখেন এটা কিন্তু ব্রেইনের একটা অংশ, জাস্ট এই যে ব্রেইনের অংশটা সোজা বের হয়ে মেরুদণ্ডের ভিতরের দিকে স্পাইনাল কর্ডটা চলে আসছে, এটাই কিন্তু স্পাইনাল কর্ড, একদম ডাইরেক্ট ব্রেইনের। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা নেক্সট ক্লাসে ব্রেইন স্টেম মানে যেটা বলেছিলাম ওই যে ছাতার মূল অংশটা যেটার উপর আমার ব্রেইনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ব্রেইন স্টেম, সেটা এবং ব্রেইনটা করবো। কারো কোনো কোশ্চেন আছে? কেউ তো কোনো কথা বলছেন না স্যার, আপনারা কি অবস্থা আছে? ওনারা কি আছে না নাই? আছি আর বলছি পার্ট 3টা কোন অবস্থা বলে ভালো হতো। জি, পার্ট 3 আজকেই হবে না অন্যদিন? না না আজকে না, পার্ট 3 অন্যদিন হবে। আজকে যেটা হয়েছে সেটাই হজম করি না কেন? সহজ। পার্ট 3টা পরে। আজকে যতটুকু পড়েছি পার্ট 2 এর মধ্যে এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? মানুষ যতখানি এটা গবেষণা করেছে এবং বিভিন্ন রকম ডিসেপশন করে দেখেছে, তারপরেও আরো হয়তো রহস্য মানে এর ভিতরে অনেক অনেক আছে, অনেক আছে, অনেক আছে, আমাদের ঠিক আছে, এখন অনেক কিছু অনাবিষ্কৃত, অনেক আছে। কি এটাই বুঝে আসে না আমরা যে কি। ওই যে স্যার শুরুতে একটা মানে সায়েন্টিস্টের একটা কমেন্ট একটা লিখেছিলাম না যে মানুষের ব্রেন যদি খুব সহজ হতো তাহলে আমরা এত সহজ হতাম যে আমরাই ব্রেনটা বুঝতাম না। খুব সহজ কথা কিন্তু অনেক সহজ নয়। জি স্যার।
আচ্ছা, কেউ একজন বলেছিলেন যে স্লাইড গুলো আরেকবার দেখানোর জন্য। আমরা পার্ট 2 প্রথম থেকে যদি দেখি, উনি হয়তো স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পার্ট 2। ব্রেনটা আমরা টোটাল ব্রেনটাকে 3টা ভাগে ভাগ করেছি, ফোর ব্রেন, মিড ব্রেন এবং হাইন্ড ব্রেন। আজকে আমরা ফোর ব্রেনটা করলাম। হ্যাঁ, ফোর ব্রেনের এটা হলো ফার্স্ট স্লাইডটা। হ্যাঁ, জাস্ট ফোর ব্রেনটাকে দুইটা অংশে ভাগ করা হচ্ছিল, ট্রেলেনসেফালন এবং ডায়ানসেফালন। টেলেনসেফালনটা হচ্ছে বাইরের দিকের অংশটা, আর ডায়ানসেফালনটা হচ্ছে একদম ভিতরের দিকের অংশটা। হ্যাঁ, টেলেনসেফালনের দুইটা পার্ট, একটা হচ্ছে বাইরের দিকের উপরের অংশটা, সেটা হচ্ছে গ্রে কালারের, আর ভিতরের দিকে হচ্ছে পুরোটা সাদা। গ্রে কালারের যেটা সেটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরের দিকে যে অংশটা সাদা সেটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। জাস্ট টেলেনসেফালনটা দেখতে হচ্ছে এইরকম। হ্যাঁ, একদম বেরেনির বাইরে জলজ্যান্ত একটা ছবির মতো মনে হচ্ছে, একদম ভাঁজ করা থাকে। বাইরে যে উঁচু অংশটা আছে সেটাকে বলা হচ্ছে কনভলিউশনস, এবং এই যে খাঁজ করা যে ভিতরের দিকে ডেবে আছে, ডেবে থাকা অংশটাকে বলা হচ্ছে সালকাই। আর এটা বলেছিলাম যে বাইরের দিকের অংশটা গ্রে কালারের, সেটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরের দিকের অংশটা হচ্ছে হোয়াইট কালারের, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আর মাঝখানে এই যে দুই দিকে ফাঁকা মাঝখানে একটা অংশ, এটাই হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে মিড থার্ড ভেন্ট্রিকল, আর একদম নিচের এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এটা হচ্ছে লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল, রাইট ল্যাটারাল ভেন্ট্রিকল। মাঝখানের এইটা বড় যেটা অংশ আছে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, আর একদম নিচে যেটার মধ্যে লেভেলিংটা আছে এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। টোটাল টেলেনসেফালনটাকে আমরা 4টা লোবে ভাগ করা হয়েছে আমাদের ব্রেনের। এখানে একটা পার্ট ঠিক একই জিনিস আমার রাইট এবং লেফটেও আছে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে একদম কপালের দিকে যে অংশটা। এরপর মাথার তুলির দিকের যে অংশটা সেটা হচ্ছে তুলির একটু নিচের দিকে পিছনের দিকে, সেটা হচ্ছে প্যারেটাল লোব। একদম পিছনের দিকে যেটা সেটা হচ্ছে অক্সিপিটাল লোব। আর দুই কানের দুই পাশে যেটা সেটা হচ্ছে টেম্পোরাল লোব। এই যে লোবগুলা যে অংশটা দ্বারা ভাগ করা আছে, এই ভাগ করা অংশগুলোকে বলা হচ্ছে সালকাস। এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে প্যারাইটোক্সিপিটাল সালকাস। সালকাস মানে হলো গর্ত। এই যে সালকাই আমরা বলেছিলাম সেটাই। এটা হচ্ছে এর পরের স্লাইডটা। এখানে জাস্ট বলা হচ্ছে যে কোন লোবটার কি কাজ। হ্যাঁ, এটা হলো ফ্রন্টাল লোবের কি কি কাজ, প্ল্যানিং, ডিসিশন মেকিং এবং স্পিচ, এটা হচ্ছে ফ্রন্টাল লোবের কাজ। প্যারাটাল লোবের কাজ হচ্ছে সেন্সরি, যে বিষয় স্কিন থেকে বা বাইরে যে অনুভূতিগুলা সেটুকুকে প্রসেসিং করা হচ্ছে আমাদের প্যারাটাল লোবের কাজ। এরপরে অক্সিপিটাল লোবের কাজটা হচ্ছে আমাদের ভিশনের কাজটা করা, দেখার কাজটা করা, এবং অডিটরি দুই পাশে যে টেম্পোরাল লোব তার কাজ হচ্ছে শোনার কাজটা করা, এবং লিম্বিক সিস্টেমটা হচ্ছে আমার টেম্পোরাল লোবের একটা কাজ। এরপরে এই লিম্বিক সিস্টেমটার কতগুলো পার্ট, লিম্বিক সিস্টেম যেটা আছে তার মধ্যে 3টা অংশ আছে লিম্বিক সিস্টেমের, হাইপোক্যাম্পাস, অ্যামাইলগাডা এবং থ্যালামাস। টোটাল যে আমার সেরিব্রামের যে ফাংশন গুলো আছে কিছুটা এই লিম্বিক সিস্টেম থেকেই নিয়ন্ত্রণ করা হয়। যেমন হাইপোক্যাম্পাসটার কাজ হচ্ছে আমাদের মেমোরিটাকে কন্ট্রোল করা, মেমোরিটার কাজ, তারপর হাইপোক্যাম্পাস। এরপরে অ্যামাইলগাডার কাজ হচ্ছে আমাদের ইমোশনটাকে এবং ফিয়ার, রাগ, এগুলোকে কন্ট্রোল করা হচ্ছে অ্যামাইগডালার কাজ। আর হাইপোথ্যালামাসের কাজ, এটা তো স্বাভাবিকভাবেই যেটা বলেছিলাম, এটা হচ্ছে আমাদের বডির প্রধানমন্ত্রী, সব কাজ তার থেকেই নিয়ন্ত্রণ হয়। এরপরে হচ্ছে সেরিবেলামের টোটাল পুরো ব্রেইনটার ইন জেনারেল সেরিবেলামের একটা কাজ এখানে তুলে ধরা হয়েছে, একেবারে বুদ্ধিমত্তা থেকে শুরু করে চিন্তাধারা, বুদ্ধিমত্তা, হ্যাঁ, কোনো কিছু বুঝার ক্ষমতা, ভাষা বুঝার ক্ষমতা, সেন্সরি ইম্পালস গুলো, মোটর ফাংশন গুলো, এবং প্ল্যানিং করা, এবং সেই অনুপাতে প্রসেসিং করে ইনফরমেশনটা বডিতে পাঠায় দেওয়া, সেটা হচ্ছে আমাদের টোটাল সেরিবেলামের কাজ। টেলেনসেফালন। এখন এরপর হচ্ছে ডায়ানসেফালন। এটা অন্য কিছু না, এটা হচ্ছে আমার জাস্ট নার্ভাস সিস্টেমটার সঙ্গে এন্ডোক্রাইনো সিস্টেমের যে রিলেশনটা, সেই অংশটার কাজটা হচ্ছে আমার ডায়ানসেফালন। কাজটা করে বডি ব্রেইনের এই অংশটা, যার নাম হচ্ছে ডায়ানসেফালন। এখানে 3টা গ্ল্যান্ড থাকে, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্ল্যান্ড। থ্যালামাস হচ্ছে আমাদের বডির রাষ্ট্রপতি, সেই হচ্ছে পুরো বডির মূল কর্তা। থ্যালামাস নষ্ট মানে আমার পুরো সবকিছুই নষ্ট, মানুষ বলতে আর কোনো কিছু নেই। আর হাইপোথ্যালামাসটা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা বলেছিলাম প্রধানমন্ত্রী, আর পিনিয়াল গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের থ্যালামাসের অর্ডার গুলোকে সে জাস্ট ফলো করে যায়, অন্য কিছু। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রিলেশনটা তৈরি করে আমাদের এই পিনিয়াল গ্ল্যান্ড। এইগুলো আমাদের ডায়ানসেফালন। এখানে পুরো ব্রেইনের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই হলো মোটামুটি আমার আজকের ক্লাসের সারাংশটা। তাহলে আর কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। স্যার, এই যে অংশগুলোতে আমরা বিভিন্ন যেখান থেকে আমাদের চিন্তা শক্তির উদ্ভব হয়, আমাদের মানে বিভিন্ন রকম কার্যকলাপ আমরা আমাদের পরিচালিত হয়, এই সব কিছু তো ফ্রন্টাল ব্রেন থেকে হচ্ছে। এখন যদি এই বিশেষ বিশেষ এই অংশগুলো যদি অসুস্থ হয় এবং অকার্যকর হয়, এর ট্রিটমেন্ট কি আমাদের হতে আছে স্যার?
অবশ্যই অবশ্যই স্যার, মানসিক জি, রোগী জি। চিকিৎসা করি না আমরা, মানসিক রোগীর চিকিৎসা তো করি। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, স্যার। এই এই ব্রেনের এই পার্ট গুলো যে আমরা চারটা ভাগে যে ভাগ করলাম, ফ্রন্টাল, প্যারাটাল, অক্সিপিটাল এবং টেম্পোরাল, এই পার্ট গুলা যেখানে প্রবলেম হচ্ছে, এই যে পার্ট গুলার কাজটা তো আমরা বলেছি, জেনেছি। হ্যাঁ, জি, ফ্রন্টালের কাজ কি, প্যারাটালের কাজ কি, অক্সিপিটালের কাজ কি। এখন আমি যখন কোন একজন মানুষের মধ্যে দেখবো যে তার এই, যেমন কারো মনে থাকে না, হ্যাঁ, জি, আমরা জি, প্রায় সময় রুগীদেরকে বলি আপনার মনে থাকে না, মনে থাকে না, হুম, তার মানে মনে না থাকার কারণটা কি? তার মানে মনে থাকার কাজটা কোন অংশটা করতেছে আমার? জি, মনে থাকার কাজটা করতেছে আমার টেম্পোরাল অংশটা। টেম্পোরাল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই আমি তখন বুঝে নেব কি আমার ব্রেনের টেম্পোরাল অংশের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, যার কারণে মনে থাকতেছে। সেই অনুপাতে আমরা ট্রিটমেন্টটা দিতে পারি। কেউ দেখা যাচ্ছে অনেক বেশি কথা বলে, আবার অনেক কম কথা বলে। কেউ অশ্লীল হ্যাঁ, কথা শুনলে লজ্জিত হয়, আর কেউ অশ্লীল কথা বলতে ভালোবাসে। এসব হ্যাঁ, গুলো তো আমাদের এখান থেকেই হচ্ছে। এখান থেকে, হ্যাঁ, এইখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই হলো মূল জিনিস। আল্লাহু আকবার। তাহলে স্যার আজকে এতটুকু পর্যন্ত অসংখ্য থাক। ধন্যবাদ স্যার আপনাকে আর এসব। কারো মনে হয় কোনো কাজ নাকি স্যার? আমরা গুগলে দেখি বটে, কিন্তু আপনার এই অ্যানালাইসিস করলেন, এত দেখি সবটা তো আর ই করা যায় না। তো ঘটনা হচ্ছে কি, আপনি দেখলেই তো তখন যে কিভাবে যে সাজানো আছে, কিভাবে যে সাজানো আছে, কিভাবে আপনি যে কষ্ট করে এগুলো নিয়ে আসেন, আসলে এগুলো খুবই একটা আমাদের জন্য নিয়ামত আমি মনে করি। আল্লাহ তাআলা আপনার সুস্বাস্থ্য দীর্ঘ দান করুন, এবং এই সমস্ত জিনিস আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আপনার মামা কেমন আছেন বাবা? হ্যাঁ মামা, আমি পরশুদিন কথা বলেছিলাম, আগে চাইতে ব্যথাটা একটু কম, তবে এখনো পুরোপুরি, একটু সময় তো লাগবে স্বাভাবিকভাবে, জি, ব্লড জি, স্টার্ট জি, করতে হয়। জি, তো আগে চাইতে একটু ভালো আছে। জি। দোয়া করি আল্লাহ পাক মাফ করুন। আচ্ছা, একদম শীর্ষ ওলামাদের ভিতরে, শীর্ষ ওলামাদের ভিতরে যা আহ, আপনার ওই যে ওমর ফারুক সাহেব, ওনার সন্তান হুজুর, উনি বহুত বড় আলেম, বহুত বড় আলেম। উনি হোসেনের বাবু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার স্যার, অসংখ্য ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার।